পরিমাণ পি পাবো তাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ। এরকম মানে নিচে যে এরকম একটা ইকুয়েশন থাকলে নিচে যে পোর্শনটা থাকবে সেটাকে একক ধরে আমরা একটা সংজ্ঞা মেক করে ফেলতে পারবো। ওকে, তাহলে তড়িৎ প্রবাহ কাকে বলবে? যে একক সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বা পরিবাহকের মধ্য দিয়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হবে তাকেই কি তড়িৎ প্রবাহ বলে। আমরা কিন্তু এভাবেও বলতে পারি। তাহলে আমরা কি আরেকভাবে জানলাম, সেটা হচ্ছে এই যে এই কি এটার সংজ্ঞা দিয়ে আমরা আরেকটা সংজ্ঞা পাবো। আচ্ছা, ওকে ফাইন। এখন আসো আরেকভাবেও আমরা তড়িৎ প্রবাহকে ব্যাখ্যা দিতে পারি। সেটা হচ্ছে, ধরো এটা একটা পরিবাহী বস্তু, এটাও একটা পরিবাহী বস্তু। অবশ্যই কারেন্টের এই চ্যাপ্টারে পরিবাহী বস্তু নিয়েই আমি আলোচনা করব তোমাদের সাথে, ঠিক আছে? ধরলাম এটা একটা পরিবাহী বস্তু, এ একটা পরিবাহী বস্তু, বি একটা পরিবাহী বস্তু, ঠিক আছে? এবং এদের মধ্যে আমি একটা পরিবাহী তার দ্বারা সংযোগ স্থাপন করে দিলাম। অবশ্যই এই পরিবাহী সংযোগ যে দিব সে তারটা অবশ্যই পরিবাহী হতে হবে। কাঠ জোড়া লাগাই দিলে কিন্তু এখানে এটা থেকে এটা কোনো কারেন্ট প্রবাহ হবে না, কারণ কারেন্ট প্রবাহিত হলে পরিবাহী বস্তু হতে হবে। ফাইন, তাহলে বলি এ আর বি দুইটা পরিবাহী বস্তু বা চার্জিত বস্তু, ঠিক আছে? এবং এ যে কোনো একটার বিভব পার্থক্য একটা থেকে বেশি। ধরো এটা যদি নিম্ন হয় তাহলে এটা ধরলাম উচ্চ বিভব, ঠিক আছে? এখানে নিম্ন বিভব আছে, এখানে উচ্চ বিভব আছে। আচ্ছা, আর এটাকে একটা তার দিয়ে আমি সংযুক্ত করে দিলাম, যা একটা পরিবাহী তার। ওকে, তাহলে কি হবে? আমি যদি তড়িৎ প্রবাহের সংজ্ঞা এখান থেকে দিতে চাই তাহলে বলবো যে দুটি ভিন্ন বিভবের দুটি পরিবাহী বস্তুকে যদি আমরা একটা তার দ্বারা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে দিই, পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে দিই, তাহলে ইলেকট্রনের যে প্রবাহ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে ইলেকট্রনের যে প্রবাহ হবে তাকেই কি বলবো? তড়িৎ প্রবাহ। এই সংজ্ঞাটা একটু পরে দিলাম, এই সংজ্ঞাটা বুঝতে যেন সুবিধা হয় আমি আবার বলছি যে দুটি ভিন্ন বিভবের পরিবাহী বস্তু বা চার্জিত বস্তুকে যদি আমরা একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে দেই তাহলে এর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনের যে প্রবাহ হবে তাকে তড়িৎ প্রবাহ বলে। তাহলে আমরা তড়িৎ প্রবাহকে কতভাবে সংজ্ঞায়িত করতে পারি? এক, ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে, ঠিক আছে? দুই, আমরা বলতে পারি চার্জ বা আধান এবং সময়ের অনুপাতকে তড়িৎ প্রবাহ বলে। দুই, তিন, আমি বলতে পারি একক সময়ে কোনো পরিবাহী বস্তুর মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ বা আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তিন, আর চার নম্বরটা আমরা কিভাবে বলতে পারি? এভাবে বলতে পারি যে দুটি ভিন্ন বিভব সম্পন্ন দুটি চার্জিত বস্তুকে বা পরিবাহককে যদি একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করি তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনের যে প্রবাহ যাবে বা প্রবাহ হবে তাকে আমরা কি বলবো? তড়িৎ প্রবাহ বলে, ঠিক আছে? ওকে, এই মোটামুটি গেল তড়িৎ প্রবাহ। একটা একটা টপিক পড়বো, একটা একটা টপিক কেটে দিব, ঠিক আছে? ওকে, গেল। এখন আসো তড়িৎ প্রবাহর পর আমরা জানবো তড়িৎ প্রবাহের একক। আমি একদম বেসিক ধরে একটু পড়াচ্ছি, হ্যাঁ? ওকে, তাহলে আসো এককটা কি? একক, আচ্ছা, সঙ্গে সঙ্গে যে টপিকটা পড়বো সেটার এককটাও সঙ্গে সঙ্গে জেনে নিব। তড়িৎ প্রবাহ আমি এখনই লিখেছি I is equal to কি? Q/T। এখানে Q হচ্ছে চার্জ এবং T হচ্ছে কি? সময়। ওকে, আচ্ছা, এখন দেখো চার্জের একক আমরা জানি, চার্জের একক কি? আচ্ছা, সেটার আগে আমি বলি তড়িৎ প্রবাহ একক হচ্ছে অ্যাম্পিয়ার, একে এ দ্বারা প্রকাশ করা হয়। এক কথায় আমি জানি তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, আগে একটু অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা জেনে নিই। অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা কি? এটা হচ্ছে চার্জের একক হচ্ছে কুলম্ব আর সময়ের একক আমরা সবাই জানি সেকেন্ড। একটু বড় করে লিখি, চার্জের একক হচ্ছে কুলম্ব আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে যখন আমরা অ্যাম্পিয়ারের সংজ্ঞা দিব, অ্যাম্পিয়ারের সংজ্ঞা দিব, তখন আমরা কি বলবো? আমি আগেও বলেছি একটা সংজ্ঞা দিতে গেলে এগুলোকে একক ধরে নিবা, এক ধরে নিবা, এক। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারবো? যে কোনো পরিবাহীর ভেতর দিয়ে একক সময়ে একক বা 1 সেকেন্ড সময়ে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, 1 সেকেন্ড সময়ে
যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তাকে 1 অ্যাম্পিয়ার বলে। তাহলে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের সংজ্ঞা কি? যদি কোনো পরিবাহী বস্তুর মধ্য দিয়ে 1 সেকেন্ড সময়ে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তখন তাকে 1 অ্যাম্পিয়ার বলে। আচ্ছা, এখন অ্যাম্পিয়ারের সংজ্ঞা আমি তড়িৎ প্রবাহের একক জানলাম। এখন সাপোজ আমাদের একটা ম্যাথমেটিক্যাল টার্ম আসলো, এখানে বলল যে কোনো পরিবাহকের ভেতর দিয়ে 2C/(S−1) তড়িৎ প্রবাহিত হচ্ছে। তোমরা কি বুঝতে পারবা যে এটা কিসের মান দিয়েছে? আচ্ছা, এখন দেখো এখানে চার্জের একক হচ্ছে কুলম্ব আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে জিনিসটা কি হয়? C/(S−1) হয়। তাহলে ইকুয়েশন থেকেও কিন্তু আমরা কোনো একটা যেমন তড়িৎ প্রবাহ এর কিন্তু একটা একক পাই, সেটা হচ্ছে C/(S−1). শুধু যে অ্যাম্পিয়ারই তড়িৎ প্রবাহের একক তা না, C/(S−1)টাও কি তড়িৎ প্রবাহের একটা একক। ঠিক আছে? তো ম্যাথমেটিক্যাল টার্মে যদি অ্যাম্পিয়ার না এসে সাপোজ এভাবে আসে তাহলে তোমরা কিন্তু ভুল করো না, যে বুঝতে হবে এটাই কিন্তু অ্যাম্পিয়ার, এটার মানই হচ্ছে কি তড়িৎ প্রবাহের মান। ঠিক আছে? একই কথা। ওকে, আমরা যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম করি নেক্সটে, তাহলে আমি এভাবে একক চেঞ্জ করে তোমাদের করতে দিব বা হোমওয়ার্ক দিব। ঠিক আছে? ওকে, তাহলে আমি তড়িৎ প্রবাহের একক এটা কি এটা জেনে ফেললাম, তো কেটে ফেলি। নেক্সট, যেটা সেটা হচ্ছে কি রোধ। রোধ পড়ার আগে তোমাদের একটা জিনিস আমি একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে ওমের সূত্র। একটু আমি হালকা করে একটু বলে দিব যে রোধটা আসলে কোথা থেকে আসছে। ঠিক আছে? ওমের সূত্র, ওমের সূত্রটা কি? ভি, একটু হালকা করে দেখাই দিচ্ছি, ভি সমানুপাতিক আই। এখানে ভি কি? বিভব পার্থক্য। ঠিক আছে? আর এখানে আই হচ্ছে কি? তড়িৎ প্রবাহ। তাহলে এখানে বিজ্ঞানী ওহম কি বলেছেন? উনি বলেছেন যে যদি তাপমাত্রাটা স্থির থাকে তাহলে কোনো একটা পরিবাহকের দুই প্রান্ত, যদি এটা একটা পরিবাহক হয়, এই দুই প্রান্তে যে বিভব পার্থক্যটা হবে, এই যে সেটা এটার মধ্যে যে তড়িৎ প্রবাহিত হবে তার সমানুপাতিক। তো এখানে বলা হয় G=1/R। এই আরটাই হচ্ছে সেই রোধ। তাহলে এই জায়গায় যদি আমি আর দিই, আর আই তো আছেই, ওকে, তাহলে V=A। তাহলে আমরা কি পাই? ভি সমানুপাতিক IR, V=IR। হ্যাঁ, তো আমরা এই সূত্রটা G=1/R হলে I কি হলো? আচ্ছা, ওমের সূত্রটা হচ্ছে V=IR। ঠিক আছে? V=IR হলে এখানে এই রোধের সূত্রটা থেকে আমি এই রোধের সংজ্ঞাটা আমি দিতে পারি। রোধের সংজ্ঞাটা কি? আচ্ছা আচ্ছা আসো, তো রোধটা কি আমি জানি। রোধটা হচ্ছে একটা বাধা। কিসের বাধা? যেমন আমাদের রাস্তায় থাকে স্পিড ব্রেকার। স্পিড ব্রেকারটা কিসে বাধা দেয়? যানবাহনে বাধা দেয়। তাহলে এখানে রোধটা যে, এই রোধটা কি যানবাহনের বাধা দিবে? না, এটা হচ্ছে কোনো পরিবাহকে বা কোনো পরিবাহক বস্তুতে সেটা কি তড়িৎ প্রবাহে বাধা দিবে। ওকে, তাহলে এখানে ধরি যে একটা পরিবাহক হয়, এখানে যদি একটা রোধ থাকে, সেই রোধটা কি করবে? পরিবাহকের তড়িৎ প্রবাহে বাধা দিবে। তো কি করবে? তাহলে এটা আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? তো এইভাবে করব যে ধর্মের কারণে কোনো পরিবাহকে তড়িৎ প্রবাহে বিঘ্ন বা বাধার সৃষ্টি হয় তাকে আমরা বলবো রোধ। তাহলে যে ধর্মের কারণে কোনো পরিবাহকের মধ্য দিয়ে বাধা সৃষ্টি হয়, তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি হয় বা বিঘ্ন হয়, তাকে আমরা বলবো রোধ। ঠিক আছে? রোধ মানে রেজিস্ট্যান্স। আচ্ছা, এই রোধের একক আমরা জানবো। আমরা ওমের সূত্র থেকে আমরা জানি V=IR। তাহলে এখান থেকে আর এর এই রোধের এককটা আমরা জানবো। এককটা কি? বিজ্ঞানী ওমের সূত্র অনুসারে এই রোধের একক হচ্ছে ওহম, যেটাকে সংক্ষেপে আমরা বলি ওম। এই হলো তার প্রতীক। ঠিক আছে? ওকে, এই হলো তার প্রতীক। তাহলে এই ওমের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? আচ্ছা আচ্ছা, এখানে এটা হচ্ছে বিভব পার্থক্য বা বিভব, আর আই হচ্ছে কি? তড়িৎ প্রবাহ।
তাহলে আমরা আগেই বলেছি যে রোধের সংজ্ঞাটা আমরা চাইলে এভাবেও বলতে পারি যে ওমের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি যে তড়িৎ প্রবাহ আই, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার এবং বিভব পার্থক্য এটা ভোল্ট। তাহলে কি 1 অ্যাম্পিয়ার তড়িৎ কোনো পরিবাহকের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে যে 1 ভোল্ট যদি পাই, 1 ভোল্ট বিভব পার্থক্য হলে তাকে আমরা 1 ওম বলি। 1 ওমের সংজ্ঞা কি? তড়িৎ প্রবাহ রোধের তো পড়লাম, রোধের পর রোধের একক কি? রোধের একক হচ্ছে যে কোনো পরিবাহকের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে যদি 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি হয় তাকে আমরা 1 ওম বলতে পারি। ঠিক আছে, তাহলে আমি রোধের এককটা জানতে পারলাম। ওকে, নেক্সট আসো আমরা জানি রোধের সূত্র। আচ্ছা, এই যে রোধ পড়লাম, এই রোধের কিছু নির্ভরশীলতা আছে। কি কি বিষয়ের উপর রোধ নির্ভরশীল বা কি রোধটাকে কি কি বিষয় প্রভাবিত করতে পারে? ঠিক আছে, তাহলে রোধের সূত্র জানার আগে আসলে রোধের নির্ভরশীলতাটা একটু দেখে নেই। আচ্ছা, আমরা জানি বা রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে। রোধ কয়টি বিষয়ের উপর নির্ভর করে? 4টি বিষয়ের উপর। কি সেগুলা? আসো দেখি। 1 নম্বর দৈর্ঘ্য, এটা হচ্ছে কি? লেংথ। 2 নম্বর ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আমি সংক্ষেপে ক্ষেত্রফল লিখলাম, সেটাকে আমরা বলবো এরিয়া। 3 নম্বর সেটা হচ্ছে তাপমাত্রা, খুবই ইম্পর্ট্যান্ট, টেম্পারেচার। 4 নম্বর যে পরিবাহকটা হবে সেই পরিবাহকের উপাদান কি? সেটা এলিমেন্ট। এরকম বড় বড় করে লেখার কারণ কি? মুখে বলে দিতেও পারতাম, তাই না? আচ্ছা, বলার কারণ আছে, সেটা হচ্ছে রোধ 4টা বিষয়ের উপর নির্ভর করে। সব কিছুই তো আর মানে সব কিছু শর্টকাট করা যায় না, কিন্তু এটাকে আমি একটু টেকনিক্যালি মনে রাখতে পারি। সেটা কি? দেখো, এখানে এল এর লেন্থ, এর এ এবং টেম্পারেচার টি এবং এলিমেন্টের ই, আমি এই 2টা দিন নেই, 3টা এই 4টা জিনিস যদি নেই এর প্রথম ওয়ার্ডগুলা, তাহলে সেটা হচ্ছে কি? লেট। লেট মানে কি? দেরি। হ্যাঁ, তো এটা মনে রাখার জন্য আর কিছুই না, সেটা হচ্ছে আমরা সবসময় মনে রাখবো রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে। সেটা হচ্ছে কি? 4টি বিষয় কি? লেট, এল ফর লেংথ, এ ফর এরিয়া, টি ফর টেম্পারেচার এবং ই ফর এলিমেন্ট। তাহলে রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে মনে হলে আমরা বলবো যে সংক্ষেপটা লেট মনে রাখবো মাথায়, তাহলে আমরা অটোমেটিক বুঝতে পারবো যে এটা কি? লেট। এই 4টি বিষয়ের উপর রোধ এই 4টি বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, সূত্র 2টা, সূত্র হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের, এই 2টো সূত্র রোধের সূত্র, কিন্তু নির্ভরশীল কি? এই 4টি বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই রোধের নির্ভরশীলতা আমরা জানলাম। আচ্ছা, এখন আসো রোধের সূত্রে চলে যাই। আচ্ছা, রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? দৈর্ঘ্য এল, সাইডে লিখে নিচ্ছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তাপমাত্রা টি এবং উপাদান ই। ওকে, এই 4টা বিষয়ের উপর নির্ভর করে। এখন রোধের সূত্র যখন আসবো, রোধের সূত্র হচ্ছে 2টি। সেটা কি? দৈর্ঘ্যের সূত্র আর কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর সূত্র। আচ্ছা, যখন আমি দৈর্ঘ্যের সূত্রে যাব তখন মনে রাখবা এই 3টা জিনিস স্থির থাকবে। যখন আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে যাব, সূত্রে যাব, বাকি 3টা জিনিস স্থির থাকবে, কারণ অ্যাট এ টাইম সবগুলোকে আমরা সচল ধরে একটা সূত্র দাঁড় করানো বা বোঝানোর জন্য বা দাঁড় করানো প্রায় অসম্ভব। ঠিক আছে, তাই যে কোনো একটা টপিক নিয়ে বাকিগুলোকে স্থির রেখে আমি এই সূত্রগুলো খুব সহজে ব্যাখ্যা দিব, যাতে তোমাদের মুখস্থ করতে না হয়। ঠিক আছে, আচ্ছা, প্রথমেই আসো 1 নম্বর দৈর্ঘ্যের সূত্র। ঠিক আছে, ওকে, দৈর্ঘ্যের সূত্রটা কি? এখানে কতগুলো জিনিস আছে, রোধের সূত্র, আর আমি যেহেতু দৈর্ঘ্যের সূত্রটা ধরবো বাকিগুলা স্থির রাখবো। তাহলে আমি কিভাবে বলবো, কথাটা কিভাবে বলবো যে কোনো পরিবাহকের
ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাপমাত্রা টি এবং উপাদান যদি ই স্থির থাকে, মানে উপাদান স্থির থাকে, তাহলে ওই পরিবাহকের রোধটা এর দৈর্ঘ্যের কি সমানুপাতিক। কখন? যখন এ স্থির। ঠিক আছে, এভাবেই লিখতে হবে। কি বলবো? সূত্র হচ্ছে দৈর্ঘ্য আর বাকি তিনটা জিনিস কি স্থির। তাহলে আমরা কি বলবো? যে কোনো পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাপমাত্রা এবং যদি উপাদান যদি স্থির থাকে, তাহলে ওই পরিবাহকের দৈর্ঘ্য রোধটা কি দৈর্ঘ্যের সমানুপাতিক হবে। ঠিক আছে, এটা লিখে যখন আমরা গাণিতিকভাবে এভাবে দিব আর সমানুপাতিক এল দিব, তখন বলবো যখন এ স্থির। বাকিগুলো এভাবে লিখলেও লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। আচ্ছা, এরপর যেটা যাব দ্বিতীয় সূত্র, প্রস্থচ্ছেদের সূত্র। প্রস্থচ্ছেদের সূত্র কি? সেটা প্রথমে আমরা এইভাবে জিনিসটা ধরে নিব। ধরে নিলে আমি বুঝতে পারবো যে এখানে প্রস্থচ্ছেদের আর ব্যস্তানুপাতিক এ, মানে আর সমানুপাতিক 1/a। তাহলে এখানে কি? এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এটা যদি এটার সূত্র হয়, তাহলে বাকি তিনটা জিনিস কি? এই যে এই দৈর্ঘ্য, তাপমাত্রা, উপাদান, এটা কি স্থির থাকবে। ওকে, বাকি তিনটা স্থির থাকবে। ওকে, তাহলে আমি কি বলবো? কোনো পরিবাহকের যদি দৈর্ঘ্য, তারপরে তাপমাত্রা, উপাদান যদি স্থির থাকে, তাহলে ওই পরিবাহকের রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখার কিছুই নেই। জাস্ট তুমি মনে রাখবা আর সমানুপাতিক এল আর আর সমানুপাতিক 1/a। যখন এল হবে তখন এ, টি আর ই স্থির থাকবে, যখন এ হবে তখন এল, টি আর ই স্থির থাকবে। বাস একটু মনে রাখলেই হবে। তাহলে প্রস্থচ্ছেদের সূত্রটা আরেকবার বলি, যে কোনো পরিবাহকের যখন দৈর্ঘ্য, তাপমাত্রা এবং উপাদান যখন স্থির থাকবে, তখন সেই পরিবাহকের রোধটা অবশ্যই এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হবে। তাহলে আমরা লিখতে পারি আর সমানুপাতিক 1/a বা আর ব্যস্তানুপাতিক a। ওকে, আচ্ছা, এই দুইটা জিনিস, দুইটা সূত্র এখন আমরা একভাবে লিখব এবং এটা থেকে আরেকটা ইকুয়েশন বের করার চেষ্টা করব। আমি জানি আর সমানুপাতিক, আমরা এর মধ্যে জেনে ফেলেছি আর সমানুপাতিক এল, আরেকটা জানবো আর সমানুপাতিক 1/a। আচ্ছা, এই দুইটাকে আমরা একত্রে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমরা জানি আর সমানুপাতিক L/a, এভাবে লিখতে পারি না? আচ্ছা, পারি। তাহলে আমাদের তো এই সমানুপাতিক চিহ্নটা এখান থেকে সরাই দিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। সেটা কি? রো L/a। এটা কি? সেই রো। আচ্ছা, এই রোটা একটি সমানুপাতিক ধ্রুবক। একে বলা হয় কি? আপেক্ষিক রোধ। ওই পরিবাহকের আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক রোধের এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে অনেক ম্যাথমেটিক্যাল, অনেক ঘুরায় পেঁচে অনেক ম্যাথমেটিক্যাল টার্ম করা যায়। ইনশাআল্লাহ আমরা করব। তাহলে এখানে আমি কি করলাম? সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিলাম, বললাম যে এখানে রো একটি সমানুপাতিক ধ্রুবক, এর নাম হচ্ছে আপেক্ষিক রোধ। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু রো L/a, এটা একটা ইকুয়েশন, খুব ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন। আচ্ছা, এখন এই সমীকরণ থেকে আমরা এই যে আপেক্ষিক রোধটা পেলাম, সেই আপেক্ষিক রোধের আমরা একটা সংজ্ঞা বের করব। এবং এই আপেক্ষিক, আমি প্রত্যেকবারই বলেছি যে যখনই আমি কোনো জিনিস একটা টপিক পড়াই, যে যেমন রোধ পড়ালাম, সঙ্গে সঙ্গে এর এককগুলো পড়ে ফেলি। এখানে যখন আমি আপেক্ষিক রোধটা বের করে ফেলেছি, তাহলে এর এককটাও আমরা এখন জেনে নিব। তাহলে রোধের সূত্র শেষ। আচ্ছা, কি করব এখন? এখান থেকে এই জিনিসটাকে করব। আচ্ছা, কি করব? আলাদা করব। তাহলে এখান থেকে যদি আলাদা করি, তাহলে রো L/RA বা রো ইজ ইকুয়াল টু RA/L। এই সমীকরণটা থেকে এখন আমরা কি করব? এই রো এর সংজ্ঞা বের করব। রো এর সংজ্ঞা কি? আমি আগেই বলেছি, নিচেরটাকে একক ধরে তোমরা একটা সংজ্ঞা
এখন মেক করে ফেলতে পারবা। সেটা কিভাবে? এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে রোধ, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এটাকে যদি আমি একক বলবো, একক একক ধরে কি বলতে পারি যে যদি একক দৈর্ঘ্য এবং এটাকেও এক ধরে বলতে পারি একক প্রস্থচ্ছেদের কোনো ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহকের মধ্যে যে পরিমাণ রোধ পাওয়া যাবে তাকে বলা হয় ওই পরিবাহকের আপেক্ষিক রোধ। আচ্ছা, আপেক্ষিক রোধের এখন এককের সংজ্ঞা দিব। এককটা কি হবে দেখি। রোধের একক কি? ওহম। এর একক কি? মিটার স্কোয়ার। আর এটার একক কি? মিটার। তাহলে এখান থেকে একটা একটা মিটার চলে যাবে, চলে গেলে আমি কি পাবো? ওহম মিটার। তাহলে রোধের এককটা কি? আপেক্ষিক রোধের এককটা কি? ওহম মিটার। ঠিক আছে, ওকে, ওহম মিটার। যদি যে কোনো একটা ম্যাথমেটিক্যাল টার্ম যদি 14 ওহম হয় তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে আর। যদি 14 ওহম মিটার হয় তাহলে এটাও একটা রোধ, কিন্তু আপেক্ষিক রোধ, সেটার মান হচ্ছে ওহম। তাহলে এই রো, ঠিক আছে। তাহলে এই ওহম মিটার আর ওহম প্যাচ লাগাবা না, এটা দুইটা জিনিস, ঠিক আছে, দুই ধরনের রোধ। ওকে, এই যে রোধের সূত্র পড়ালাম, রোধের সূত্র থেকে তোমাদের সৃজনশীল কোশ্চেনে প্রায় দেখবা যে একটা কোশ্চেন চলে আসে এই দুইটা সূত্র থেকেই। একটা হচ্ছে আর সমানুপাতিক এল, আর একটা হচ্ছে আর সমানুপাতিক এ, 1/a। কি আসে জিনিসগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো এটা একটা তার, পরিবাহী তার, ওকে, এটা এ তার। আরেকটা তার হচ্ছে বি, সেটা একটু বড়, বি, ঠিক আছে। বুঝাই যাচ্ছে এ তারটা ছোট, দৈর্ঘ্য ছোট, আর বি তারটার দৈর্ঘ্য বড়, লেংথ বড়, ওকে। তাহলে এখন প্রশ্ন হবে যে এ এবং বি তারের কোনটার রোধ বেশি হবে, ঠিক আছে। এবং বলে রাখি এই দুইটার ক্ষেত্রফল এ, যেটা এ সেম ধরি, সাপোজ এটা 2 সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার, হ্যাঁ, ক্ষেত্রফল এক। এর উপাদানও সেম উপাদান ধারা, ধরো দুইটাই টাংস্টেন তার, উপাদান এক, সেম, এর উপাদান এক। আমরা জানি তো এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? লেড। এর টেম্পারেচারও সেম, ঠিক আছে, টেম্পারেচারও সেম, শুধু দৈর্ঘ্যটা চেঞ্জ হচ্ছে আর বাকি তিনটাই সেম। কিন্তু এ তারটা ছোট, বি তারটা বড়, ঠিক আছে। এ তারটা ছোট এবং বি তারটা যদি বড় হয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোন তারের রোধ বেশি হবে। তোমরা এই সূত্র দেখে আমি ডেফিনেটলি বুঝে ফেলেছ যে কোনটার তার বড় হবে, রোধ বড় হবে। এখানে বলেছি আর সমানুপাতিক এল, তার মানে আর যদি কোনো পরিবাহক তারের বা কোনো একটা পরিবাহী বস্তুর দৈর্ঘ্য বড় হলে রোধও কি বড় হবে, তাই না? দৈর্ঘ্য যত বেশি হবে, কারণ একে অপরের কি সমানুপাতিক হলে দৈর্ঘ্য বৃদ্ধি পালে রোধও বৃদ্ধি পাবে। তাহলে যেহেতু এ তারের দৈর্ঘ্য ছোট, হ্যাঁ, লেংথ ছোট, তাহলে এর দৈর্ঘ্য কি ছোট হবে কার তুলনায়? বি এর তুলনায়। আর বি এর দৈর্ঘ্য যেহেতু বড়, লেংথ বড়, এর রোধও বেশি হবে। তাহলে সমান বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং একই উপাদান বিশিষ্ট দুটি এ তারের থেকে বেশি হবে। বুঝা গেল? আচ্ছা, ওকে, নেক্সট আরেকটা, এটা তো আমি দৈর্ঘ্যের সূত্র দিয়ে একটা কোশ্চেন বললাম। আরেকটা জিনিস হতে পারে যে ধরো এই যে এটা একটা পরিবাহী বস্তু এ, এটাও একটা পরিবাহী বস্তু বি। এক্ষেত্রে দুইটারই দৈর্ঘ্য এল, ধরলাম 2 সেন্টিমিটার, দুইটাই সেম পরিমাণ লম্বা। আমি জানি না দুইটা সমান বোঝা যাচ্ছে কিনা, না হলেও তোমরা ধরে নাও দুইটা দৈর্ঘ্য সমান, উপাদানও সমান, টিও সমান, ইও এক। এখন প্রশ্ন হচ্ছে যে এ তার আর বি তারের রোধটা কেমন হবে এবং কোন তারের রোধটা বা কোন বস্তুটার রোধ বেশি হবে। খুব সুন্দরভাবে এই জিনিসটা দেখো, এর বুঝাই যাচ্ছে এর দৈর্ঘ্য যেহেতু সেম, এর কি ক্ষেত্রফলটা কি এই বি এর তুলনায় কি ছোট বা কম, আর বি এর ক্ষেত্রফল এর থেকে বেশি। আমরা জানি রোধের দ্বিতীয় সূত্রানুসারে বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রানুসারে আমরা জানি যে আর সমানুপাতিক 1/a বা আর ব্যস্তানুপাতিক এ, অর্থাৎ
যদি কোনো বস্তু বা পরিবাহী বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হ্রাস পায় তাহলে রোধ কি বৃদ্ধি পাবে, আর যদি ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় রোধ কি হ্রাস পাবে, একে অপরের ব্যস্তানুপাতিক। যেহেতু এর ক্ষেত্রফল বি এর তুলনায় কম, সেক্ষেত্রে এর ক্ষেত্রফল যেহেতু বি এর তুলনায় কম, তাহলে রোধ কি হবে, এর বি এর তুলনা থেকে বেশি হবে। রোধ ক্ষেত্রফল কম, রোধ বেশি, এর ক্ষেত্রফল বেশি, রোধ কম। তাহলে কার রোধ বেশি হবে? অবশ্যই কার রোধ বেশি হবে? এর কম যেহেতু এর বেশি হবে। ঠিক আছে, ওকে। এই জিনিসগুলো সৃজনশীল কোশ্চেনে খুব ইম্পর্ট্যান্ট, এগুলো একটু বুঝে বুঝে পড়বা। ওকে, আচ্ছা, লাস্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে রোধের উপর তাপমাত্রার প্রভাব। আচ্ছা, আমরা জানি রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে, এখানে একটা বিষয় হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, এই টেম্পারেচারের উপরে রোধ ডিপেন্ডেন্ট। আচ্ছা, তাহলে রোধ বাড়লে বা তাপমাত্রা বাড়লে ওই পরিবাহকের রোধ কি হয়, বৃদ্ধি পায় না হ্রাস পায়? আচ্ছা, আমি বলে দিচ্ছি, যদি কোনো পরিবাহকের যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি রোধও বৃদ্ধি পায়, এবং তাপমাত্রা হ্রাস পেলে রোধও হ্রাস পায়। কেন? ধরে নিলাম একটা পরিবাহক বস্তু, এখানে কি আমরা জানি অসংখ্য ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো সুবিন্যস্তভাবে আছে। আচ্ছা, এখন এর মধ্য দিয়ে যেভাবে তড়িৎ প্রবাহিত হবে, আমি যদি এখন এখানে একটু টেম্পারেচার তাপমাত্রা বৃদ্ধি করে দিই, তাহলে কি করবে, এই ইলেকট্রনগুলো ছোটাছুটি করতে থাকবে, উত্তেজিত হয়ে ছোটাছুটি করতে থাকবে এবং একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। তখন বোঝাই যাচ্ছে যখন একাধিক ইলেকট্রন একে অপরের সংঘর্ষে লিপ্ত হবে তখন এর মধ্যে তড়িৎ প্রবাহ কি বিঘ্ন হবে, রোধ বৃদ্ধি পাবে। সাপোজ তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, সবাই খুব শৃঙ্খলিতভাবে অনেক মানুষ হেঁটে যাচ্ছে, তুমি এর মাঝে সুন্দর করে হেঁটে যাবে, তুমি হচ্ছে তড়িৎ প্রবাহ। কিন্তু যদি সব মানুষগুলো একসাথে একটা বোম ফুটে গেল, ধরো ওইখানে সবাই ছুটোছুটি শুরু করলো, তুমি কি সেই স্মুথলি যেতে পারবে? না, অনেক বাধা পাবা, অনেক বাধা পাবা। জাস্ট সেম থিংস, যে এই পরিবাহকের মধ্যে যদি তড়িৎ প্রবাহ আমি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে ইলেকট্রনগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে যায় এবং তড়িৎ প্রবাহে বিঘ্ন হয়, অর্থাৎ রোধটা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে তাপমাত্রা বাড়ালে রোধ বৃদ্ধি পায়। এই রিলেটেড একটা সূত্র আছে, এই টপিকটা ধরে আমরা এখন কাজ করব। যেমন সেটা কি, ধরি কোন একটা পরিবাহকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধকে R দ্বারা প্রকাশ করি, 0 জন্য R0। ওকে, আচ্ছা, ধরি T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ হচ্ছে RT। আমরা চাইলে এই টেম্পারেচারটাকে থেটা দ্বারা প্রকাশ করতে পারি। এটা যদি থেটা হতো তাহলে এখানে এটা হতো R থেটা, সমস্যা নেই। ঠিক আছে, R থেটাও দিলেও হবে, RT দিলেও হবে, আমি T দিচ্ছি। বাহকের তাপমাত্রা বাড়লে রোধ বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস করলে রোধও হ্রাস পায়। হ্যাঁ, এই আলফা একটা নতুন টার্ম চলে আসছে, এটা জানি আমরা রোধ, এটাও রোধ, একটা 0 ডিগ্রি সেলসিয়াস, এটা তো T টেম্পারেচার 1 তো 1ই, তাহলে আলফাটা কি? এই আলফার নাম হচ্ছে রোধের তাপমাত্রা গুণাঙ্ক। গুণাঙ্কের জায়গায় আমরা লিখতে পারি সহগ। কি লিখতে পারি? রোধের তাপমাত্রা গুণাঙ্ক বল যা কথা, যদি বলি রোধের তাপমাত্রা সহগ তাও একই কথা। এবং এটাকে তাপমাত্রাকে আমরা কি বলতে পারি? উষ্ণতাও বলতে পারি, তাই না? তাহলে অনেক সময় এই টপিকটার মানটা এইভাবে দিতে পারে যে রোধের তাপমাত্রার গুণাঙ্ক অথবা রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের তাপমাত্রা সহগ অথবা রোধের উষ্ণতার সহগ। এই 4 ভাবেই এটা আসতে পারে, যেভাবেই আসুক সেটাই হচ্ছে কি সেই আলফাটা। ঠিক আছে, আচ্ছা, এখন আমি আগেই বলেছি যে কোনো একটা নতুন জিনিস জানলে তার এককটা সঙ্গে সঙ্গে বের করে নিব। আসলে এটাকে একটু বের করে নিই। তাহলে RT ইজ ইকুয়াল টু, এখানে আমি একটু এটাকে সিম্পল করে দিই, R0 প্লাস R0 আলফা টি। আমার কি দরকার? আলফাটা দরকার। ঠিক আছে, তাহলে আমি এই পুরাটাকে R0 আলফা টিটাকে এই পাশে নিয়ে আসি আর এখানে RT মাইনাস R0 করে দিই। ঠিক আছে, সুতরাং আলফা ইকুয়াল টু RT মাইনাস R0 বাই কি আছে? R0 আর T আছে, R0 আর T। এই হচ্ছে আমি ইকুয়েশন মেক করে ফেলেছি, আলফাটাকে আলাদা করে ফেলছি। এখন কি আলফাটাকে আমরা এখন কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? একটা জিনিস দেখো,
এখানে এই দুইটা কি রোধের একটা পার্থক্য, আর কিছু না, দুইটাই কিন্তু রোধের পার্থক্য। ওকে, আর এখানেও একটা রোধ আছে যা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কি তাপমাত্রা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই আলফা বা তাপমাত্রা রোধের তাপমাত্রা সহগ বা তাপমাত্রার গুণাঙ্ক, উষ্ণতা গুণাঙ্ক বা রোধের উষ্ণতা সহগের সংজ্ঞা যদি বলতে পারি যে কি কোনো একটা পরিবাহকের তাপমাত্রা একক ডিগ্রি সেলসিয়াস বা একক কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ রোধ পাওয়া যায় বা রোধের পার্থক্য হয় তাকেই আমরা কি বলবো, ওই পরিবাহকের রোধের তাপমাত্রা গুণাঙ্ক বা তাপমাত্রা সহগ, উষ্ণতা গুণাঙ্ক বা উষ্ণতা সহগ। ক্লিয়ার? আচ্ছা, ওকে, সংজ্ঞা দিব, একক দিব না? অবশ্যই দিব, একক। আসো, এই যে এটা কি আরটি বলো আর দুইটার পার্থক্য বলো, রোধেরই পার্থক্য, তাহলে যাই পার্থক্য হোক এটা তো একক তো ওহমই হবে, তাহলে এটা কি ওহম, আর এটার একক কি ওহম, আর এটার একক কি টি টেম্পারেচার। তুমি চাইলে ডিগ্রি সেলসিয়াসের কে বলতে পারো, কেলভিনও বলতে পারো। যদি কেলভিন ধরি তাহলে কেলভিন। ওকে, তাহলে এটা তো থাকেই না, তাহলে কি কে ইনভার্স 1, তাহলে এই আলফার একক কি কে ইনভার্স 1। আচ্ছা, কে না দিয়ে আমি এখানে দিব কি ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, তাহলে এটার একক কি হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1, ঠিক আছে। তাহলে এরকম একক দেখলে সেটা আমরা কি বলবো, এটা হচ্ছে তার রোধের তাপমাত্রা গুণাঙ্ক বা তাপমাত্রা সহগ। ক্লিয়ার? আচ্ছা, আসো, অনেক থিওরিটিক্যাল পড়া শেষ, আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম করে আজকে ক্লাস শেষ করে দেব। আসো, ম্যাথমেটিক্যাল টার্মটা একটু তুলে নিই, এটা শেষ, কেটে দিই। ম্যাথমেটিক্যাল টার্মটা হচ্ছে, ধরি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টেন তার, একটা তার, সে হচ্ছে টাংস্টেন তার, তারের রোধ 65 ওহম ধরে নিলাম। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কোশ্চেন, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ কত? তোমরা আরেকটা, এখন আমি এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা রোধ দিয়েছি, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ চাই। আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই যে RT ইজ ইকুয়াল টু R নট 1 প্লাস আলফা টি, আমরা কি পারবো এখানে অ্যাপ্লাই করতে? দেখো, এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বলি এটা কি টি এর মান না, তাহলে আর এখানে 25, R0, 1 প্লাস আলফার জায়গায় আলফা থাকে, টি এর মান কত 25। ওকে, হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে সুন্দর করে লিখলে কি হয়, R25 ইজ ইকুয়াল টু R নট 1 প্লাস 25 আলফা। আচ্ছা, আবার আমি চাচ্ছি কি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এটা কি R200 মান চাচ্ছি, R0 মান তো দিই নাই, এখানে যেমন আছে তেমনই থাকবে, 1 প্লাস আলফার মান তো দিই নাই, তাহলে এখানে কি 200 থাকবে, আর আলফার মানটা এই, তাই তো। এখন এই R25 এর মান তো আমি দিয়ে দিয়েছি 65, ঠিক আছে, কিন্তু R200 এর মান আমাদের জানতে হবে। তাহলে আমরা এখন কি করব, যারা করছো সাথে সাথে করে ফেলতে পারো। দেখো, R25 এর মান আমি দিয়ে দিয়েছি সেটা। এখন আমার তাহলে সুবিধা হয়, আমি যদি একটা আলফার মানটা আমি একটু বলে দিই, ঠিক আছে, আলফার মানটা যদি আমি বলে দিই, আলফা কি টাংস্টেন তারের বলতো কি রোধের উষ্ণতা সহগ বা উষ্ণতা গুণাঙ্ক বা তাপমাত্রা সহগ বা কি তাপমাত্রার গুণাঙ্ক, এর মান যে কোনো একটাই দিতে পারো, যেমন তোমার দাও 4.5 ইন্টু 10⁻³ হয়তো আর মনে নাই, কত দিবা, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 সাপোজ, এই যেটা তো এই আলফারই মান, ঠিক আছে। এখন তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে, সরি এটা কাটলাম কেন, এইভাবে মানটা বসাবা, প্রথমে বসাই দিয়ে এটাকে যদি 1 দাও, এটাকে যদি 2 নং সমীকরণ দাও,
তাহলে কি করতে পারি আমরা 2/1 করে দেই, তাহলে R200 বাই R কত 25 করে দিলাম। তারপরে কি করব R0 এখানে 1 প্লাস 200 আলফা, ঠিক আছে, আর এখানে R0 1 প্লাস 25 আলফা। ওকে, আচ্ছা, তাহলে এখানে এই দুইটাতে অটোমেটিক চলে যাচ্ছে। আর এখানে কি হবে, এখানে R25 এর একটা মান আমি একটু করি, R200, R25 এর মান আমি এখানে আগেই বের করে দিয়েছি, সেটা বলে দিয়েছি, সেটা 65, ঠিক আছে। তার এখানে কি থাকে 1 প্লাস 200 আলফা, 200 আলফা, আর এখানে 1 প্লাস 25 আলফা। আচ্ছা, এখন দেখো এখানে যা শুধু এটা ছাড়া সব কিছুর মান জানি, তাহলে আমরা এখানে তো ইজিলি সব কিছু বসাই দিব, দিয়ে মানটা বের করে ফেলবো, এই পাশে নিয়ে দেবো 65, ওকে। আর এখানে 1 প্লাস 200 আর এটার মান আমি কত দিয়েছি 4.5 × 10⁻³ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1, আর এখানে কি 1 প্লাস 25 × 4 একই মান × 10⁻³ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। হ্যাঁ, যদি দেই এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশনে এটা কি রোধের সূত্র একটা এরকম আসবে। কি ক্যালকুলেশন আছে আমার এগুলার মান যেহেতু মনে নেই, তো এখানে তোমরা ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দিবা, ঠিক আছে, ওকে। আচ্ছা, যদি এরকম হয় এটা আসলো, ধরো এখন কোশ্চেনটা এভাবেও হতে পারে, এই যে এটা তো আছে এভাবে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ দিয়ে দিলাম আমি 65 ওহম, এটারও মান দিয়ে দিলাম সাপোজ 111 ওহম, সাপোজ যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 65 আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 111 ওহম, এই দুইটার মান দিয়ে দিলাম। আর আমি চাইলাম কি টাংস্টেন তারের উষ্ণতা সহ কত, পারবো না? অবশ্যই পারবো। এই একইভাবে তখন আমি এই দুইটার মান বসাই দিব, এগুলাকে এই পাশে এনে করে দেবো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এটা তোমরা বাসায় করবা। তাহলে আজকে একটু প্রথম থেকে আসি যে আজকে আমরা কি পড়ছি, জলতড়িতের